হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রাজশাহীতে ৩ ও ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু। ৩০ উপজেলায় চলছে তৃতীয় দিনের মতো বিশেষ টিকাদান কর্মসূচি। জ্বালানি তেলের জন্য দেশের বিভিন্ন জেলায় আজও হাহাকার। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প। সংকট না কাটায় বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। তেল পাইতেছি না, যত চাহিদা দরকার তত দিতেছে না। সকাল ৮টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে, এখন ওখান থেকে এই পর্যন্ত আসলাম, আসার পরে এখন পর্যন্ত তেল শেষ। ২.৫ ঘন্টা যাবত তো লাইনে আছে, সিরিয়াল তো শেষ হয় না, তেলও তো পাওয়া যাচ্ছে না। বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার পদুয়ার বাজারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার ১ ঘন্টা পর যান চলাচল শুরু। সুনামগঞ্জের শাল্লায় জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুলের দুর্নীতির সাম্রাজ্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের টিউবওয়েল বরাদ্দের জন্যও নেন মোটা অঙ্কের ঘুষ। গেছে কইছে যে কিছু টাকা লাগবো খরচ, কইছে বাহে যাওতে যত টাকা লাগে আমি দিব খরচ। আমি রাশেদ মিয়ারে ১০,০০০ টাকা দিয়েছি অনলাইনে ছাড়ছে, অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আরো ২,৫০০ টাকা নিয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ৩ ও ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১ শিশু। আর নগরীর বেসরকারি রয়্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে ২ শিশুর। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ বছর বয়সী ১ শিশু। তার বাড়ি শেরপুরে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে তৃতীয় দিনের মতো দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী ৩ সপ্তাহ। তাছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী ৩ মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। আমার কারণে আপনার পাতলা পায়খানা, তারপরে গাছ জ্বর, কাশি সমস্যা হচ্ছে এত রানের জ্বর ১০৩, ১০৪, ১০২ এর মধ্যে থাকে। বাচ্চাকে সচেতনতার সহিত আপনি বাড়িতে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে না নিয়ে আসাটাই জরুরি বলে আমরা মনে করছি। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাব রাজশাহী মেডিকেল এবং পাশাপাশি শরীয়তপুরে। আমাদের সঙ্গে রাজশাহী মেডিকেল থেকে যুক্ত আছেন তারেক মাহমুদ এবং শরীয়তপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এস.এম. শাকিল। তবে প্রথমে চলে যাব রাজশাহীতে। তারেক, আপনার মাধ্যমে আসলে প্রথমে জানতে চাই যে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা তো বেড়েই চলেছে, তো চিকিৎসকরা এই বিষয়ে সবশেষ কী পরামর্শ দিচ্ছেন? অনেক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী নগরীর যে রয়্যাল হাসপাতাল, আজকে এই দুটি হাসপাতাল, সরকারি বেসরকারি হাসপাতালে ৩ জনের মৃত্যু কিন্তু হয়েছে, এটা আপনি জানাচ্ছিলেন। এবং একই সাথে সাথে আমি যতটুকু হাসপাতালের তথ্য মতে আজকে গত ২৪ ঘন্টায় নতুন হামের উপসর্গ নিয়ে ১৮ জন কিন্তু ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে সেটি জানাচ্ছেন। এবং এই মৃত্যুর বিষয়ে চিকিৎসকরা এবং এই হাসপাতালের যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং স্বাস্থ্য অধিদপ্তরকে আসলে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এবং এই যে মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার যে বিষয়টিগুলো নিয়ে আসলে অনুসন্ধান করতে হবে। এবং আমি গতকালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে এটি আসলে হাম বাদেও অন্য কোনো ভ্যারিয়েন্ট কিনা বা অন্য কোনো ভাইরাস কিনা সেটি নিয়েও আসলে গুরুতরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ এই হামের যে উপসর্গ নিয়ে যে মৃত্যুর ঘটনা প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটছে এবং এই ভর্তির সংখ্যা সেটিও কিন্তু
আমি আগে থেকে দেখেছি যে বাড়ছে এবং একই সাথে সাথে আইসোলেশন যে ওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডগুলোতে ভর্তি কিন্তু রয়েছে শিশুরা এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 429 জন কিন্তু সাসপেক্টেড যে রোগী তারা ভর্তির যে রেকর্ড সেটি কিন্তু ছিল। এবং আজকে যে 3 জন শিশুর মৃত্যুতে একটু পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে আরও বিস্তারিত জানানো হবে, তারপরে হয়তো আমি আরও বিস্তারিত তথ্য আসলে জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু আমরা তাকাতে চাই শরীয়তপুরের দিকে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন SM শাকিল। শাকিল, আপনার মাধ্যমে যাতে আসলে টিকা কার্যক্রম তো চলছে, তো সেখানে যারা অভিভাবকরা আছেন তাদের সারা কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক চিত্র সম্পর্কে আপনার মাধ্যমে জানতে চাই। আমরা যে অভিভাবকদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বলছেন যে শরীয়তপুর জেলায় যেখানে মূলত বেশি সমস্যা রয়েছে সেখানে কিন্তু টিকাটা বেশি দেওয়া হচ্ছে এবং এর মধ্যে আমরা যদি বলি শরীয়তপুরে কিন্তু হামে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত 93 জন, তার মধ্যে কিন্তু 39 জনে কিন্তু রয়েছে জাজিরা উপজেলায় এবং জাজিরা উপজেলার জাজিরা উপজেলার কিন্তু সেখানে আমরা দেখেছি যে এই টিকা কেন্দ্রগুলো করা হয়েছে, যার মধ্যে আমরা প্রথম দিন দেখেছি 172 জনকে টিকা দেওয়া হয়েছে যে বিশেষ কেন্দ্রের মাধ্যমে এবং দ্বিতীয় দিনে কিন্তু সেখানে টিকা কার্যক্রম রয়েছে অব্যাহত এবং 2 দিনে আমরা দেখেছি যে সারা জাজিরা উপজেলা কিন্তু 1743 জনকে টিকা দেওয়া হয়েছে। তবে আমরা জাজিরা উপজেলার যারা কর্তব্যরত রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছিলাম সেখানে হামের উপসর্গটা প্রাদুর্ভাবটা বেশি থাকার কারণে কিন্তু সেখানে প্রায় 30,000 শিশুকে টিকা দেওয়া হবে এবং টিকার আওতায় আনা হবে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তবে এখানে যারা কর্তব্যরত সিভিল সার্জন বা অন্যান্য যেই কর্তব্যরত যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী মাসের শুরুতে কিন্তু জেলায় সার্বিকভাবে সব জায়গায় কিন্তু টিকা কার্যক্রম শুরু হবে, এমনটা কিন্তু এখানকার কর্তব্যরতরা বলছেন। অনেক জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমছেই না, গ্রাহক ভোগান্তির পর্যায়ে, আর বিশেষ করে বিভিন্ন জেলার পাম্পে আজও যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাওয়া যাচ্ছে। আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোক্তাদের এবং তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে তাদের। যেসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল মিলছে সেখানেও বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে পেট্রোল আর অকটেনের সংকটই সবচাইতে বেশি। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের পাম্পগুলোতেও তেলের জন্য অধীর অপেক্ষা গ্রাহকদের। বিশেষ করে বাইকারদের ভিড়ই দেখা যাচ্ছে বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। পাম্প মালিকরাও বলছেন ডিপো ও ডিলার থেকে যে পরিমাণ তেল আসছে তা কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে, ফলে কমছে না গ্রাহক ভোগান্তি। সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে, এখন ওখান থেকে এই পর্যন্ত আসলাম, আসার পরে এখন তেল শেষ। যদি গাড়ির তেল না পাই তাহলে তো আমি যেতে পারবো না ভাই, আমার গাড়ি ঢাকায় নিয়ে যাওয়া লাগবো, না হলে গাড়ি কোথাও ফেলা ছুঁয়ে যাওয়া লাগবো, এছাড়া আমার কোনো বিপরীত উপায় নাই। ডিপুতে তেল আছে, প্রচুর তেল আছে, কোম্পানি দিচ্ছে না। কোম্পানি যদি দিলে হয়, আমাদের এক গাড়ি ডিজেল, এক গাড়ি পেট্রোল, এক গাড়ি অক্টেন যদি দিত তাহলে আমার ধার নিয়ে যাইতাম। এই সংশ্লিষ্ট বিষয়ে আরও খোঁজ খবর নিতে আমরা খুলনা থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসকে। প্রবীর, পাম্পের কি অবস্থা জানতে চাই আপনার মাধ্যমে, এবং গ্রাহকরা কি সেখানে তেল পাচ্ছে? তেল নিয়ে যে সংকট রয়েছে সেটা কাটেরই অনেক, পাশাপাশি দুটো পাম্প নগরীর পাওয়ার হাউস মোড়ে আমরা যেটিতে রয়েছি সেটিতে তেল বিতরণ করা হচ্ছে। তারা সকালবেলায় 2000 লিটার পেট্রোল, 2000 লিটার অকটেন তারা উত্তোলন করেছে ডিপো থেকে, সেইভাবেই বিতরণ করছে এবং রেশনিং পদ্ধতিতে। মোটরসাইকেলগুলোতে দেওয়া হচ্ছে 300 টাকার, আর যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেগুলোতে দেওয়া হচ্ছে 1000 টাকার জ্বালানি তেল। অপরদিকে আমাদের ঠিক বাঁ পাশে একটা পাম্প রয়েছে, সেটি কিন্তু বন্ধ, অর্থাৎ তারা আজকে তেল পায়নি, সেজন্যই তারা বন্ধ। পাশাপাশি যেহেতু দুটো পাম্প, একটিতে তেল সরবরাহ করার হচ্ছে না বলে আরেকটিতে সেই দীর্ঘ লাইন, যেটি প্রতিদিনকার একটা নিত্য নৈমিত্তিক জিনিস এখন খুলনার মানুষের জন্য। আমরা একটু কথা বলি, কত সময় আগে আপনি এসে লাইন দিয়েছেন, যেহেতু মাথার দিকে চলে আসছেন? আমি 1.5 ঘন্টা আগে লাইন দিয়েছিলাম, প্রায় আধা কিলো দূরে। সেখান থেকে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি আমার। 1.5 ঘন্টা পার হয়েছে এবং প্রচণ্ড রোদের মধ্যে আপনি কি করেন, কোথা থেকে আসছেন? আমি খুলনা থেকে 1.5 ঘন্টা থেকে সেই ওই কদমতলা ওইখান থেকে লাইন ধরে আসছি, 1.5 ঘন্টা বসে এখন আসলাম।
এটা আসলে ভীষণ কষ্টসাধ্য ব্যাপার অনেক। যারা এখানে লাইন দিচ্ছে, আমাদের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু লাইন রয়েছে। সে কারণে তেল যাতে গ্রাহকরা পায় সেটি আরও ভালোভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যারা তেল প্রত্যাশী তারা অনেক। কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকেরা। সকাল 10:15টার দিকে পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। নাসা স্পিনার্স এবং গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদ জানান তারা। অবিলম্বে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করে দেখা দেয় দীর্ঘ যানজট, আর এতে করে চরম ভোগান্তিতে পরে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনী তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে দেখা দেয় উত্তেজনা। ইটপাটকেল নিক্ষেপের জবাবে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। এ বিষয়ে আরও তথ্যপত্র জানাতে আমরা কুমিল্লা থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী খোকন চৌধুরীকে। খোকন, এই যে একটা উত্তপ্ত পরিস্থিতি, এখন আসলে সেখানকার অবস্থা জানতে চাই আপনার মাধ্যমে, এবং পুলিশ শ্রমিকরা কি বলছেন সেখানকার অবস্থা নিয়ে। আসলে আপনি যেমন জানেন যে আসলে 1.5 ঘন্টা পর কিন্তু এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যানবাহন চলাচল শুরু হয়েছে এবং সেই ধীরগতি কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ এই সড়কের যে স্বাভাবিক চিত্র, অর্থাৎ আমরা যেটি দেখি সেটি কিন্তু এখনও নেই, ধীরগতিতে যানবাহন চলছে। তো এই বিষয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা শ্রমিকদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করেছেন। আসলে এক পর্যায়ে আসলে শ্রমিকদের পক্ষ থেকে উত্তেজনা দেখা দিলেই কিন্তু আসলে লাঠিচার্জ করে তাদেরকে সরাতে বাধ্য হন। এবং শ্রমিকরা বলছেন যে গত 5 আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু নাসা গ্রুপে যারা কর্মরত রয়েছেন পর্যায়ক্রমে কিন্তু এখানে কুমিল্লা ইপিজেড এলাকায় 5টি কোম্পানি ছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের যে বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে সেটি কিন্তু পাচ্ছেন না। ফলে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে তাদেরকে বিনা নোটিশেই কিন্তু হঠাৎ করে বন্ধ দেওয়ার কারণে তারা আরও ক্ষুব্ধ হয়েছেন এবং তারা চাচ্ছেন তাদের যে ন্যায্য পাওনা সেটি যাতে বুঝিয়ে দেওয়া হয় এবং তাদের কোম্পানিগুলো যাতে পুনরায় খুলে দেওয়া হয়, তাদের কর্মসংস্থানে যাতে তারা ফিরতে পারেন। তো সব মিলিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রামের মহাসড়কের যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু আসলে এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু সড়কের বিভিন্ন প্রান্তে কিন্তু আসলে এখনও কোথাও কোথাও অবস্থান করছেন। অনেক কখন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সবশেষ খবরাখবর জানানোর জন্য। সরকারি চাকরি নয়, এই যেন এক জমিদারি। মাসে মন চাইলে 1-2বার অফিসে পায়ের ধুলো দেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম। মাঝে মধ্যে 2 মাসেও অফিসের চৌকাঠ মারান নাই কর্মকর্তা। অফিসকে বানিয়েছেন মজমা কক্ষ। একই অবস্থা তার সরকারি বাসভবনেরও, যেখানে নির্ধারিত হয় ঘুষের পরিমাণ। সবচেয়ে ভয়াবহ একটা তথ্যের কথা বলি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে দেয়া যে সমস্ত টিউবওয়েল, তার উপরেও মোটা অঙ্কের ঘুষ দাবি করেন এই রাশেদুল। তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগের আরও বিস্তারিত তথ্যপাত্র তুলে ধরেছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। কোনো বাসাবাড়ি নয়, এটি সরকারি অফিস। তার ভেতরেই বিছানা পেতে আয়েশি ভঙ্গিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম। তাজ্জবের বিষয় হলো এই রুমে চলছে ঘুষের পরিমাণ নির্ধারণের আলোচনা। অর্থাৎ বাসাবাড়িতে টিউবওয়েলের জন্য 30,000 টাকা, মসজিদের জন্য 11,000 টাকা ঘুষ নেওয়া হবে এবং যার মাধ্যমে কাজ হবে সে কমিশন পাবে 5,000 টাকা। অথচ ইউএনডিপির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে এগুলো বিনামূল্যেই দেয়ার কথা। এবার সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে টিম যমুনা। জানা যায় তালিকায় নাম থাকার পরও টাকা না দেয়ায় অনেকের কপালে জুটেনি সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল। অফিসে গেছে, কইছে যে কিছু টাকা লাগবো খরচ, তে কইছে বাহে যাওতে যত টাকা লাগে আমি দিব খরচ। হয়তো তোমার বাড়ি কল কয়েকদিনের ভিতরে যাই। আমরা ওখানে কইতাছি কলটা কই দিয়ে গেল, এই কলের তার খবর হয় না। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি তুই দিছিল যেমন 25,000 টাকা। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনও ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আরও 2,000-2,500 টাকা নিছে।
এবার টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আনছি 5 স্টার জেলা থেকে কিনিয়া। ভুক্তভোগীদের অভিযোগ গত 5 বছরে এই প্রকল্পবাদে রাশেদুলের অধীনে স্থাপন হয়েছে 5 শতাধিক টিউবওয়েল। সেসব খাত থেকে বড় অঙ্কের টাকা পকেটে ঢুকিয়েছেন তিনি। এসব বিষয়ে তার বক্তব্য জানতে শাল্লা জনস্বাস্থ্য অফিসে গিয়েও রাশেদুলের দেখা মেলেনি। অফিসের লোকজনও যোগাযোগ করিয়ে দিতে অপারগতা প্রকাশ করেন। একটু ফোন দিবেন ওনাকে। ফোন তো দেখা না, ফোন দিলে ধরে না তো। আমরা পাবো কিভাবে ওনাকে? ভাই সাহেব আমি কি তার কইতাম দেখো বাইরে এসে বাইরে তো তো আমরা গেছি না বুঝেছিলাম তার তো বাহাতে না এখন থেকে বাহাত গেছে হয়ে গেছে আমরা হয়ে গেছে। আমরাও নাছোড়বান্দা। অফিসে না পেয়ে চলে যাই অভিযুক্ত রাশেদুলের সরকারি বাসায়। সেখানেও তাকে পাওয়া গেল না। তবে চোখে পড়ল বাসার ভেতরেই সিন্ডিকেট সভা চালাচ্ছেন উপজেলা শ্রমিক দল সভাপতি। এতজন মানুষ এখানে এলো মামা, তার সাথে আমার একটা সিন্ডিকেট ওইখানে বাগ দিকে আইছি। কি তার সিন্ডিকেট? আমার সিন্ডিকেট পার্সোনাল ম্যাটার। পার্সোনাল ম্যাটার এক্সেনের রুমে? না না, এক্সেনের রুমে না, আমি এখানে আইছি, তারা কইছি আমি এখানে আছি। এখানেই শেষ নয়। দীর্ঘ 1 মাস রাশেদুলের বক্তব্যের জন্য অফিস, বাসা, এমনকি মোবাইলেও যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফলাফল একই। উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে জনগুরুত্বপূর্ণ কর্মকর্তার এমন অনিয়মের সমালোচনা করেন শাল্লা বিএনপির আহ্বায়ক। গড়পড়তা বক্তব্য দিয়ে দায় সারার চেষ্টা করলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের এই কর্মকর্তা। যিনি নিয়েছেন সে অবৈধ লেনদেনের সাথে জড়িত। যদি এরকম কোনো কমপ্লেন আসে, লিখিত অভিযোগ আসে, নিঃসন্দেহে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসে না, লিখিত আসেনি। যোগাযোগ বিচ্ছিন্ন হাওরের দ্বীপ শাল্লা উপজেলাকে বদলিমূলক শাস্তির জায়গা হিসেবে চেনেন সরকারি কর্মকর্তারা। দুর্গম এসব এলাকায় এসেও থেমে থাকে না তাদের অনিয়ম, দুর্নীতি। জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলামের মতো কর্মকর্তাদের সঠিক বিচারের আওতায় না আনা গেলে কখনোই উন্নত হবে না পিছিয়ে পড়া এসব অঞ্চলগুলো। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।